হ্যাঁ চলছিল ভিডিও না আগেরটা কি সেভ হয়েছে? যাই হোক, কি বলে এখানে আবারও বলছি, সংস্কৃতির ইতিহাস আর ভাষার ইতিহাস ছাড়া টেক্সটের ক্লাস এই মুহূর্তে এই বসে হচ্ছে না। ক্লিয়ার? এই দুটোর দরকার কি ছিল স্যার? এই বসিয়ে করার দরকার হচ্ছে এই জন্যই যে সংস্কৃতির ইতিহাস এবং ভাষার ইতিহাস অনেকেই বুঝতে পারছিল না, অনেকে বুঝতে পারবে না। ক্লাস হয়তো শুরু করে দেবো, কিন্তু অনেকেই বুঝতে পারবে না যে কী ক্লাস হচ্ছিল, কী বৃত্তান্ত, কেন হচ্ছে, হ্যাঁ কবে হচ্ছে, এই ব্যাপারটা বুঝতে পারছে না, যে কারণে এই ক্লাস দেওয়ার প্রয়োজন ছিল। ক্লিয়ার? সংস্কৃতির ইতিহাসে আমরা কি পড়ব? সংস্কৃতির ইতিহাসে আমাদের 5টা অধ্যায় আছে। 5টা অধ্যায়। তার আগে জিজ্ঞেস করি, কার কার কাছে বই আছে একটু হাত তুলো দিই। বই কার কার কাছে আছে একটু হাত তুলো। 1 2 3 4 5। ওদিকে আছে নাই কারু? নেই। এদিকে আছে কারু? নেই। 5 জন। আচ্ছা, কিন্তু বিষয় হচ্ছে এই বইটা লাগবে। এটা সরকারি বই, বুঝতে পেরেছো? এটা সরকারি বই, কিন্তু এখন তো এই বইটি তুমি স্কুল থেকে পাবে না। স্কুল খুলবে 15ই আগস্ট। 15ই আগস্টের পর কবে বই আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তাহলে স্যার কী করব? দুটো অপশান আছে। একটা অপশান যারা এবছর 12 দিয়েছে তাদের কাছ থেকে জোগাড় করা, দাদা দিদিদের কাছ থেকে। আর দ্বিতীয় অপশান হচ্ছে যদি সেটাও না পাওয়া যায় তাহলে এই বন্ধুবান্ধবদের কাছ থেকে জেরক্স করতে হবে। জেরক্স কতখানি করবো? গোটা বই না, এই যে আজকে যেটা পড়াবো কিছুটা, সেই পড়ানো অংশটা আজকে জেরক্স করলাম। সেটা হয়তো খুব বেশি হলে 10 টাকা লাগবে, হয়তো 10-15 টাকা, তাও লাগবে না মনে হয়। কারণ পাতা তো একটা পাতায় দুটো, মানে বইয়ের 2টো পাতা মানে একটা পাতা। তাহলে সেটা জেরক্স করে নিতে পারো আপাতত পড়ার জন্য, কারণ এগুলো পড়তে হবে। টেক্সট তবু দেখবে যে 1 মাস 2 মাসে হয়ে যাবে, এ হবে না কিন্তু 100%। আরেকটা ব্যাপার, কেউ প্রশ্ন করবে যে স্যার বইয়ের কি দরকার, আপনি তো লিখাবেন। এই বছর এই বইটা দরকার, কারণ পর্ষদ থেকে পরিষ্কার বলে দেওয়া আছে যে এই বইটি থেকেই উত্তর লিখতে হবে। বুঝলে কি বোঝেনি? এবার সব উত্তর কি এতে লেখা আছে? না, কিছু উত্তর এতে লেখা নেই, সেগুলো আমাকে লেখাতে হবে। আবার যে উত্তরগুলো লেখাও আছে সেগুলো সাজাতে হবে, সেই সাজিয়ে দেওয়ার কাজও আমার। বোঝা গেল? অতএব সেটার জন্য বইটা লাগে। ভাষা সাহিত্যের জন্য বইটা লাগে, কারণ ভাষা সাহিত্যের উত্তর এতে ঠিকঠাক দেওয়া আছে। আর সব থেকে বড় কথা যেটা, এই বইটা সরকার অত্যন্ত ভালো করেছে, অত্যন্ত ভালো করেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কেননা এই বইটিতে যেভাবে তথ্য সমৃদ্ধভাবে দেওয়া আছে, 6টা বইতেও দেওয়া আছে। অতএব এই বইটা পড়া প্রয়োজন বলে আমার অন্তত ব্যক্তিগত অভিমত। বুঝতে পেরেছি কি পারোনি? আজকে আমরা প্রথমে একটু সংস্কৃতির ইতিহাস আলোচনা করে নিচ্ছি, তারপরে তার কোশ্চেন বলে দিচ্ছি এবং অ্যান্সার করে দিচ্ছি। তারপরে আমরা যাব ভাষার ইতিহাসের দিকে। 2টো কাজ করেছি আজকে, সেই 2টো কাজ তোমাদেরও করে দিচ্ছি। সংস্কৃতির ইতিহাসে আমাদের পাঠ্য কটা আছে? 5টা অধ্যায় আছে। কি কি? 1 হচ্ছে বাংলা গানের ধারা, 2 হচ্ছে বাংলা চলচ্চিত্রের ধারা বা ইতিহাস, 3 হচ্ছে বাংলা চিত্রকলার ইতিহাস, 4 হচ্ছে বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাস এবং 5 হচ্ছে বাংলা ক্রীড়া সাহিত্যের ইতিহাস। এই 5টা অধ্যায় আমাদের পাঠ্য। এখন প্রশ্ন হচ্ছে 5টা অধ্যায় স্যার পড়তে হবে? 5টা অধ্যায় থেকে যদি প্রশ্ন বার করি 5 নম্বরে, প্রশ্ন হবে কমসে কম, যদি খুব কম করেও টেনে আনি, যাদের কাছে বই আছে যারা দেখেছে, কম করে টেনে আনলেও 200টা প্রশ্ন হবে। কম করে যদি টেনে আনি 200টা কমাতে পারবে। তাহলে স্যার 200টা প্রশ্ন করে আবার 2টা প্রশ্ন লিখব না, সেখানেও করতে হবে না, তার জন্য তো আমি আছি। তাহলে কি করতে হবে? পরিষ্কার কথাবার্তা,
3টে চ্যাপ্টার করি, আমি বেছে দিচ্ছি কীরকম। প্রতি বছর যদি ডায়ামার্টিন জিনিস বা কোশ্চেন ব্যাংক যা আছে গত কয়েক বছরের প্রশ্ন যদি দেখিস, তাহলে দেখবি প্রতি বছর 4টে অধ্যায় থেকে 4টে প্রশ্ন পড়ে। ঠিক আছে, গত বছর যেমন আমি যারা ছিল তাদেরকে যদি জিজ্ঞেস করি দেখি বলে দেবে যে স্যার বলেই দিয়েছিল যে তোরা চিত্রকলার ইতিহাস পড়বি, তাহলে চিত্রকলার ইতিহাস থেকে একটা প্রশ্ন 100% পড়বে। ওই চ্যাপ্টারটায় কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না। ওরা করেছে ওই চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারে 7-8টা কোশ্চেন ছিল, একটা কোশ্চেন কমন পেয়ে গেছে, মানে একটা তার হয়ে গেল। 8টা করে গিয়ে একদম নিশ্চিত 8টার মধ্যে একটা পড়বে, যেটা বলে দিয়েছিলাম, তাহলে একটা হয়ে গেল। বাদ বাকি 2টো চ্যাপ্টার থেকে একটা করতে হতো, সেখানেও 2টো কমন ছিল, একটা লিখেছে। প্রতি বছর এমনটা নাও হতে পারে, কোনো কোনো বছর এরকম গেছে একদম টায় দুটো, কিন্তু এরকম পড়েনি, এরকম হয়নি এখন। এবার তাহলে কোন চ্যাপ্টারগুলো করবো স্যার? এই বছর 1 নম্বরে থাকবে যে চ্যাপ্টারটা, সেটা হলো বাংলা চলচ্চিত্রের ইতিহাস। কারণ এই যে 2020-তে চলচ্চিত্রের ইতিহাস থেকে কোনো প্রশ্ন পড়েনি, তার মানে এটা 1 নম্বর চ্যাপ্টার হয়ে গেল। এই 1 নম্বর চ্যাপ্টারে 12টা প্রশ্ন হয়। এই 12টা প্রশ্ন করে গেলে ড্যাম শিওর একটা প্রশ্ন পাবে, কিছু করার নেই, এইভাবে হিসাব করেই চলতে হবে। একটা প্রশ্ন পাবে, তাহলে সংস্কৃতি ইতিহাসের একটা প্রশ্ন শিওর করিয়ে দিলাম। এইবার আরেকটা প্রশ্নের জন্য আর 2টো চ্যাপ্টার থেকে বেছে নেওয়া কোশ্চেন করব। সেই 2টো চ্যাপ্টার কি কি? এক হচ্ছে বিজ্ঞান চর্চার ইতিহাস, 2 হচ্ছে ক্রীড়া সাহিত্যের ইতিহাস। তোমরা যদি কোশ্চেন দেখো, মানে যত বছর পরীক্ষা হচ্ছে দেখবে, নিজেরাই খুলে দেখতে পারো, দেখবে যে বিজ্ঞান চর্চার ইতিহাস থেকে প্রতি বছরই কোশ্চেন পড়েছে, 1 বছরও বাদ যায়। তার মানে বিজ্ঞান চর্চাটা বাদ দেওয়া উচিত না। তাহলে বিজ্ঞান চর্চা থেকে পড়বো, ওখান থেকে একটা কোশ্চেন পাওয়ার জায়গা থাকবে। এবার সব কোশ্চেন তো করা যাবে না, বিজ্ঞান চর্চা থেকে করতে গেলে 40টা প্রশ্ন বেছে করতে হবে। ধরা যাক তাহলে কমন যদি না পড়ে, তাহলে আরেকটা ব্যাকআপ তো রাখতে হবে। আরেকটা ব্যাকআপ রেখে দিচ্ছি, সেটা হচ্ছে ক্রীড়া সাহিত্যের ইতিহাস, সেখানেও বেছে করব। এবং ক্রীড়া সাহিত্যের ইতিহাস থেকেও দেখা গেছে প্রায় বছর প্রশ্ন পড়ে, বুঝে গেল? তাহলে এই 3টে থেকে কোশ্চেন করে গেলে, তাও 9 করে কিন্তু কোশ্চেন ভালোই হবে। দেখা যাবে হয়তো 24টার মতো কোশ্চেন করে গেলে, 24-25টা করে গেলে তবে 2টো কমন পড়বে। একটা তো 12টায় বলে দিলাম, আর 12-14টা করলে তবে কিন্তু আরেকটা কোশ্চেন। এই জায়গাটা খুব ক্রিটিক্যাল, কিন্তু আবার সলিড নাম্বার 5-এ 5। কারণ মোটামুটি তোরা জানিস যে 96 হাইয়েস্ট ছিল গত কয়েক বছর। 2020 রেজাল্ট বেরোলে দেখা যাবে পরেরটা। গত কয়েক বছর যে 96 হাইয়েস্ট উঠেছে, তার কারণ কি? তার মানে এইগুলো ফুল নম্বর এসছে, কারণ রচনা আছে, কোশ্চেন অ্যান্সার আছে, কিছু কিছু তো কেটেছে। তাহলে এইগুলো ফুল এসছে একদম 100%। এই ভাষা এবং সংস্কৃতি সে টোটাল যে 15 নম্বর আছে, 15-15ই পেয়েছে। অতএব এই জায়গাটা মার্সি করা যাবে না। টেক্সট বই ধীরে ধীরে পড়, কোনো অসুবিধে নেই, এটা নিয়মিত করবে। তার জন্যই আমি কিন্তু এই ক্লাসটা রেখেছি এবং এই ক্লাসটা এখানে বসিয়ে পড়াচ্ছি। এটা গেল সংস্কৃতির ইতিহাস। আজকে আমরা সংস্কৃতির ইতিহাসের ফার্স্ট কাজ করে ফেলবো, চলচ্চিত্রের ইতিহাস। যাদের কাছে বই নেই, আবারও বলছি, বই জেরক্স করে নিতে হবে, আমি অ্যান্সারও আজকে করিয়ে দিচ্ছি, ঠিক আছে? যাদের বই আছে তারা বইটা সামনে খুলে রাখো, 47 পাতা। আর খাতা সবাই খুলে রাখো, খাতা সবাই করে, নিশ্চয়ই খাতা করেছো সংস্কৃতি ইতিহাসে। যদি নাও করে থাকো, পুরনো খাতাতেই করো। খাতাপত্র কি কিছুই জানো না? আর কি বোঝায়? রেডি করে নাও, উপরে লিখে নাও সংস্কৃতির ইতিহাস, বাংলা চলচ্চিত্রের ইতিহাস। ওই যে হাত বসে গেছি,
যে বাংলা চলচ্চিত্রের ইতিহাস। প্রশ্ন, প্রথম প্রশ্ন খাতায় লিখবে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, বাংলা নির্বাক চলচ্চিত্রের যুগ। বাংলা নির্বাক চলচ্চিত্রের যুগ সম্পর্কে যা জানো লেখো। বাংলা নির্বাক চলচ্চিত্রের যুগ সম্পর্কে যা জানো লেখো। এগিয়ে বই দে। ও আচ্ছা, কত বছর চলচ্চিত্র ইতিহাস ছিল বিভিন্ন লাগনি। যাদের কাছে বই আছে, আরেকটা বই আছে সেটা হ্যাঁ আরেকটা বই আছে যেটা যাদের কাছে বই আছে দাঁড়াও। দেখো 47 পাতার নিচে চলে এসো, দেখো লেখা আছে বাংলা সিনেমার নির্বাক যুগ ও ম্যাডাম থিয়েটার। দেখতে পেয়েছো? এবার এখানে দাগ দিতে হবে, দাগটা দাও। বাংলায় সিনেমা দেখানো ব্যাপারটা প্রাতিষ্ঠানিক রূপ পায়। এখান থেকে দাগ দাও। বাংলায় সিনেমা দেখানো ব্যাপারটা প্রাতিষ্ঠানিক রূপ পায়। পেয়েছো দেখতে? 48 পাতায়, মানে পরের পাতার ফার্স্ট প্যারা, 62টি ছবি ম্যাডানের প্রযোজনায় তৈরি হয়েছিল। দাগ দাও। উত্তর শেষ হয়নি কিন্তু এখনো। তারপরের প্যারায় 1 লাইন বাদ দাও। এই সময় ম্যাডানের সাফল্যে উৎসাহিত হয়ে একে একে ওই লাইনটা বাদ। ঠিক আছে? ওই লাইনটা বাদ দিয়ে পরের লাইন, ইন্দো ব্রিটিশ ফিল্ম কোম্পানি, ওইটা ওখান থেকে দাগ দাও। ইন্দো ব্রিটিশ ফিল্ম কোম্পানি, ওখান থেকে দাগ দাও। দাগ দিয়ে দেখো 119টি নির্বাক সিনেমা তৈরি হয়েছিল। 3 লাইন পরে 119টি নির্বাক সিনেমা তৈরি হয়েছিল। পেয়েছো? তারপরের প্যারায় চলে এসো, একবারের পরের প্যারায়। এছাড়াও শিশির কুমার ভাদুড়ির উদ্যোগে। পেয়েছো? ওখান থেকে দাগ দিয়ে ওই প্যারাটা শেষ করো, উত্তর শেষ করো। মানে 1 নম্বর প্রশ্নের উত্তর শেষ হয়ে গেল। খাতায় দরকার পড়লে তুলে নিও, তাহলে নিজেদের সুবিধা হলো। খাতায় চলে যাও এবার। 2 নম্বর প্রশ্ন খাতায় 2 নম্বর প্রশ্ন। যাদের বই নেই, বারবার বলছি ওই জন্য জেরক্স করতে, আর কিছুর জন্য বলিনি। আজকে যেমন চলচ্চিত্র করে দিচ্ছি, তাহলে চলচ্চিত্রের বইতে যে দাগগুলো থাকলো সেইগুলো জেরক্স করে নিলে হয়ে গেল। আর যেগুলো জেরক্স হবে না, মানে আমার লেখানো কিছু থাকবে, আমি বলে দিচ্ছি সেটাও, সেগুলো খাতায় থাকলো। তাহলে কি কমপ্লিট হয়ে গেল ব্যাপারটা। ঠিক আছে? নেক্সট লেখো, প্রশ্ন লেখো। হ্যাঁ বলো। পরে 2 নম্বর দিয়ে লেখো। স্পেস রাখার কিছু দরকার নেই। 2 নম্বর লেখো, নির্বাক যুগের ছায়াছবি বৈশিষ্ট্য উল্লেখ করো। নির্বাক যুগের ছায়াছবির বৈশিষ্ট্য উল্লেখ করো। পেজ নম্বর লিখে রাখো 48-49। আগের পেজটাও লিখে রাখতে পারো। আগের পেজটা 47-48, আগের প্রশ্নের উত্তরের পেজ 47-48। 2 নম্বর প্রশ্নের উত্তরের পেজ 48-49। এবার যাদের বই আছে দাঁড়াও, 48 পাতার নিচে চলে যাও। গোল করে ফুটকি দেখতে পেয়েছো? গোল ফুটকি, ওর উপরের লাইনটা দেখো। ওর উপরের লাইনে দেখো লেখা আছে নানান সূত্রে যেটুকু তথ্য পাওয়া যায়। লাস্ট লাইনটা শুধু নানান সূত্রে যেটুকু তথ্য পাওয়া যায়। পেজে দেখতে ওইটা লাইনটা দাগ দাও। ওই লাইনটা দাগ দাও। দিয়েছো দাগ দিয়ে দেখো ছায়াছবির কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। ওই উল্লেখ করাটা কেটে দাও। উল্লেখ করা কথাটা কেটে দাও। কারণ আমরা যখন উত্তর লিখবো তখন কি লিখবো? নানান সূত্রে যেটুকু তথ্য পাওয়া গেছে তার ভিত্তিতে নির্বাক যুগের ছায়াছবির কয়েকটি বৈশিষ্ট্য হলো। এবার ড্যাশ দিলাম, দিয়ে এবার পয়েন্ট আউট করে করে লিখলাম। ওই যে গোল 1, ঠিক আছে? এবার গোল যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে পয়েন্ট আউট। দিয়ে শেষ হবে কোথায়? শিল্পোত্তীর্ণ ছবি তৈরি হয়নি।
শিল্পোত্তীর্ণ ছবি তৈরি হয়নি। ক্লিয়ার? তাহলে এটা 2 নম্বরের উত্তর। একবার নিজে নিজে দাগিয়ে রাখো 2 নম্বর উত্তর। ক্লিয়ার ব্যাপারটা? খাতায় চলে যাও। 3 নম্বর প্রশ্ন, টকি বা সবাক সিনেমা, টকি টকি বা সবাক সিনেমা সম্পর্কে লেখো। সবাক সিনেমা সম্পর্কে যা জানো লেখো। টকি বা সবাক সিনেমা সম্পর্কে যা জানো লেখো। এর উত্তর আছে, যাদের বই নেই লিখে রাখো, 49 পাতা, 49 পেজ। যাদের বই আছে দাগাও। দেখো টকি বা সবাক সিনেমার জন্ম বলে লেখা আছে, দেখতে পাচ্ছ? তার নিচে যে ম্যাডানের উদ্যোগে 1928-এর ডিসেম্বরে অন্ধে দাগ দাও। দাগ দিয়ে শেষ করো তারপরের প্যারার পপুলার পিকচার্স ইত্যাদি। হয়ে গেছে? এটা 3 নম্বরের উত্তর। মানে সবাক সিনেমা সম্পর্কে যা জানো লেখো। খাতায় চলে যাও। 4 নম্বর প্রশ্ন, বাংলা চলচ্চিত্রে নিউ থিয়েটার্সের অবদান লেখো। বাংলা চলচ্চিত্রে নিউ থিয়েটার্সের অবদান লেখো। নিউ থিয়েটার্সের অবদান লেখো। হলো, এর পেজ লিখে রাখো 49, 50, 49, 50। যাদের বই আছে দাগাও। দেখো পপুলার পিকচার্সের পরের প্যারাই দেখো লেখা আছে নিউ থিয়েটার্সের গোড়ার দিকে, দেখতে পেয়েছো? ওইখান থেকে দাগ দিয়ে উত্তর শেষ করো 50 পাতার ফার্স্ট প্যারা। জনপ্রিয় দেবকী কুমার বসু অনেকগুলি জনপ্রিয় সিনেমা তৈরি করেছিলেন, বুঝেছো তো? হ্যাঁ, দেবকী কুমার বসু অনেকগুলি জনপ্রিয় সিনেমা তৈরি করেছিলেন। এটা তো আমার 4 নম্বর প্রশ্নের উত্তর। খাতায় চলে যাও, প্রশ্ন লেখো। বাংলা চলচ্চিত্রে উত্তম কুমারের অবদান আলোচনা করো। বাংলা চলচ্চিত্রে উত্তম কুমারের অবদান আলোচনা করো। এর পাশে স্যার বলে লিখে রাখো, মানে আমি লেখাবো। ওইটা আছে, 2 লাইন দেওয়া আছে, ওটাকে লেখাতে হবে। স্যার বলে লিখে রাখো, তাহলে সুবিধা হবে। পরের প্রশ্ন, বাংলা চলচ্চিত্রে হ্যাঁ সুচিত্রা সেনের অবদান আলোচনা করো। মাঝে মাঝে হ্যাং হয়, হ্যাং আউট হয়ে যায়। তার মধ্যে আবার এইসব উল্টো পাল্টা ছেলেরা এলে তো আরোই হ্যাং আউট হয়। এই অমরেশের মতো ছেলেগুলো এলে, হ্যাঁ এই সারা তুই আবার সেই রাইনে কোয়ারেন্টাইন সেন্টারের পাশে থাকিস না? ওর তো স্কুলের পাশে না, ও থাকে। কত সাথী? আর অন্তত 4টে বছর বাঁচতে দিয়ে ছেলেটাকে মানুষ করে দিই, তারপর যেখানে ইচ্ছা যাই, কোনো অসুবিধে নেই। বলছে লেখ সুচিত্রা সেনের অবদান আলোচনা করা হয়েছে। হ্যাঁ, স্যার বলে লেখ। নেক্সট, পরের প্রশ্ন, বাংলা চলচ্চিত্রে পরিচালক সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো। বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো।
পাশে স্যার বলে লেখ। পরে বাংলা চলচ্চিত্রে পরিচালক মৃণাল সেনের অবদান আলোচনা করো। পরিচালক মৃণাল সেনের অবদান আলোচনা করো। ব্র্যাকেটে স্যার বলে লেখ। মৃণাল সেনের অবদান আলোচনা করো, স্যার বলে লেখ। হয়েছে? পরের চলচ্চিত্রে পরিচালক ঋত্বিক ঘটকের অবদান। পরিচালক ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো। ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো। স্যার বলে লেখ। পরে পরিচালক তপন সিংহের অবদান আলোচনা করো। পরিচালক তপন সিংহের অবদান আলোচনা করো। স্যার বলে লেখ। পরের প্রশ্ন লেখ। স্বাধীনতার পরবর্তী সময় থেকে 70 দশকের শেষ পর্যন্ত সময়কালে বাংলা চলচ্চিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। বাংলা চলচ্চিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। পেজ লেখ 56-57। পেজ 56-57। যাদের বই আছে দাগ দে। 56 পাতার একদম তলায় দেখ গোল ফুটকি আছে, দেখতে পেয়েছিস? তার আগের লাইনটা চলে যা, দেখ স্বাধীনতার অব্যবহিত আগে বা পরের সময় থেকে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, থেকে ওখান থেকে শুরু করে বৈশিষ্ট্যগুলি তুলে ধরা হলো। তুলে ধরা কথাটা কেটে দে। তুলে ধরা কথাটা কেটে দে। বৈশিষ্ট্যগুলি হলো, এবার বৈশিষ্ট্যগুলোয় দাগ দিয়ে দে। ফুটকিগুলোয় 1, 2, 3, 4, 5, 6, 7 দিয়ে দর্শককে হলমুখী করেছিল। উত্তর শেষ। ক্লিয়ার? ওটা হচ্ছে 11টা। লাস্ট কোশ্চেন 12 নম্বর। বাংলা তথ্যচিত্রের ধারা। বাংলা তথ্যচিত্রের ধারা সম্পর্কে যা জানো লেখো। তথ্যচিত্রের ধারা বলা। বাংলা তথ্যচিত্রের ধারা সম্পর্কে যা জানো লেখো। হলো? ব্র্যাকেটে স্যার বলে লিখে রাখ। এই গেল আমাদের ফার্স্ট চ্যাপ্টার আলোচনা। এবার কেউ প্রশ্ন করতে পারে, স্যার বুঝাবেননি। আমি বলে দেবো, কিন্তু কিছু লাভ নেই। তার কারণ এ হচ্ছে ডেটাবেস ক্লিয়ারেন্স। অতএব যা ডেটা আছে এগুলি মুখস্থ করতে হবে, গিয়ে ঢেলে দিতে হবে। আর সায়েন্সে বেশিরভাগ সায়েন্স কমার্স এদের তো কোনো কাজই নয়। তার কারণ পরবর্তীকালে এইসব কোনো কাজেই লাগে না। যদি সিনেমা নিয়ে গবেষণা করতে চায় সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? আর কী বলে, আর্টসের লোকেদের যদিও একটু লাগে, তাও খুব একটা কিছু নেই। যাই হোক, মুখস্থ করা ছাড়া উপায় নেই। ক্লিয়ার? অতএব এই যে 12টা প্রশ্ন, পরিষ্কার করেই বলে দিলাম, 12টার মধ্যে একটা প্রশ্ন পাবেই, ঠিক আছে? গ্যারেন্টি সহকারে। কিন্তু 12টা কোশ্চেনই করতে হবে, কারণ এখানে 12টার বাইরে যদি তুমি যেতে চাও তাহলে কিন্তু একটা প্রশ্নও কিন্তু হাত ছাড়া হয়ে যাবে। অতএব একটা প্রশ্ন স্যাংশন হয়ে অন্তত যাওয়া উচিত, ঠিক আছে? তারপরে কোশ্চেনগুলো কী হবে না হবে তো পরের ব্যাপার। তাহলে বইয়েরগুলো কী করবে, আগে খাতায় গুছিয়ে লিখে নিতে পারো, তাহলে কী হবে? বা গার্ডিয়ানকে বলতে পারো লিখে দিতে, তাহলে কী হবে? অ্যান্সারগুলো এক জায়গায় থাকলো,
আমি এবার লেখাবো পরের ডেট থেকে, তাহলে সেগুলো এক জায়গায় চলে এলো, পুরো একটা চ্যাপ্টারের কাজ হয়ে গেল। এরপরের চ্যাপ্টারের কাজ পরে হবে। শর্ট কোশ্চেনের কথাগুলো একটু বলে নিই। সংস্কৃতির ইতিহাস থেকে 3টে মাত্র এমসিকিউ করতে হয়। কটা চ্যাপ্টার? 5টা। 5টা চ্যাপ্টারে যদি শর্ট কোশ্চেন বার করি, প্রতি চ্যাপ্টার থেকে কমসে কম 70-80টা করে প্রশ্ন হয়। আমি তাই মোটামুটি কম করে গত বছর দেখা গেছে কোনো চ্যাপ্টারে হয়তো 30টা, কোনো চ্যাপ্টারে 25টা এরকম করে বার করেছিলাম, তাও কমন পড়েছে। এবার এর গ্যারেন্টি কিছু নেই কিন্তু, তার কারণ এত বের করেও আমার একটা বই ছিল আগে, সেই বইটা দিতাম, তাও ছেলেমেয়েরা বই পড়তো নি। আমার একটা বই বেরিয়েছিল এইটার উপর, কারণ এত পড়া সম্ভবপর নয়, আমিও জানি। তার থেকে কেটে ছেটে আমি ওই জন্য লিখিয়ে দিই, ঠিক আছে, ওই জন্য কাটছাট করে লিখিয়ে দিই, ঠিক আছে। এটা গেল সংস্কৃতির ইতিহাসের দিক, ক্লিয়ার। এরপরে চলে যাবো ভাষার ইতিহাসের দিক। তাই খাতাটাকে উল্টো করে দিতে হবে, যারা পুরোনো খাতায় করছে আজকে করে নিয়ে যাও, নতুন খাতায় তুলে নিই। এরপর চলে যাবো ভাষার ইতিহাসের দিক। ভাষার ইতিহাসে আজকে শর্ট কোশ্চেন লেখাবো। আর কথা আগের একটা চ্যাপ্টার বুঝিয়েছিলাম, বলে দিচ্ছি, আমি সব বলে দিচ্ছি। এবার যাই ভাষার ইতিহাস। ভাষার ইতিহাসে কটা চ্যাপ্টার? ওই একই 5টা। কি কি চ্যাপ্টার? ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখা ও প্রশাখা, তাই তো। এই ফার্স্ট চ্যাপ্টারটা আমি কিন্তু পড়িয়েছিলাম, আমি গ্রুপে পড়িয়েছিলাম ফার্স্ট চ্যাপ্টারটা। এই ফার্স্ট চ্যাপ্টার আমি বলেছিলাম যে ভিডিও কলিং এর মাধ্যমে পড়া নেব, কিন্তু পড়া নেওয়া হয়নি। এই চ্যাপ্টারটি ভালো করে শুনে রে, এই চ্যাপ্টারটি সামনের সপ্তাহে পড়ানো। এই চ্যাপ্টারটা সামনের সপ্তাহে পড়ানো, কারণ এতদিন এমনিতে পড়া নেওয়া হয়ে যেত, এতো আমি প্রায় 1.5 মাস আগে পড়েছি বোধ হয়। অতএব সামনের সপ্তাহে এই চ্যাপ্টার পড়া থাকবে, পরিষ্কার। কি কি এই চ্যাপ্টারে আছে আমি আরেকবার আলোচনা করে দিচ্ছি সংক্ষেপে। কি কি আছে এই চ্যাপ্টারে? না, ভাষা বিজ্ঞান সম্পর্কিত আলোচনা প্রথমে আছে, তারপরে ভাষা বিজ্ঞানের 3টি ধারা আলোচনা করা আছে, অর্থাৎ তুলনামূলক ভাষাবিজ্ঞান পদ্ধতি, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান পদ্ধতি, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান পদ্ধতি, 3টে আলোচনা করা হয়েছিল। এবার ফলিত ভাষাবিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছে। কি কি? সমাজ ভাষাবিজ্ঞান, মনোভাষাবিজ্ঞান, শৈলী ভাষাবিজ্ঞান, স্নায়ু ভাষাবিজ্ঞান, নৃ ভাষাবিজ্ঞান, অভিধান ভাষাবিজ্ঞান। এর মধ্যে তোরা বিশেষ করে যেগুলো পড়ে আসবি সেটা হচ্ছে এই তুলনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এবং কি বলে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। এই 3টে ছোট ছোট। আর বড়গুলোর মধ্যে সমাজ ভাষাবিজ্ঞান, এটা বিশেষ করে ভালো করে পড়বি, স্নায়ু ভাষাবিজ্ঞান ভালো করে পড়বি, শৈলী ভাষাবিজ্ঞান ভালো করে পড়বি। কি বুঝলি? এই 3টে ভালো করে পড়বি ফলিত ভাষাবিজ্ঞানের মধ্যে, ঠিক আছে। পড়ে আয়, তারপরে দাগাদাগি কি বৃত্তান্ত পরের সপ্তাহে করবো। আগে দেখি পড়াটা কি করেছি না করেছি। বাদ বাকিগুলো একটু রিডিং মারবি, মনোভাষা বিজ্ঞান বা এগুলো। এর আমি শর্ট কোশ্চেন লেখানো শুরু করে দিয়েছি, যেরকম 11-এ প্রতিটা চ্যাপ্টার ধরে 11-এ শর্ট কোশ্চেন লিখেছিলাম প্রত্যেকটা চ্যাপ্টারের ব্যাকরণে, এখানেও 12-এও লেখাতে হবে, কারণ 3টে শর্ট কোশ্চেন পড়ে এই ভাষা বিজ্ঞান থেকে। ক্লিয়ার? আজকে আমি 10টা শর্ট কোশ্চেন লিখেছি, লিখে গেল। চলো তার উপরে হেডলাইন করো, প্রথম অধ্যায় ভাষা বিজ্ঞান, ভাষা বিজ্ঞান ও তার বিভিন্ন শাখা ও প্রশাখা। ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখা ও প্রশাখা, প্রথম অধ্যায়। আর এগুলো তো সব নতুন করেছি। এই যে বস্তাগুলো আছে তো, বস্তা থেকে এই চিপগুলো এর উপরে থাকে না, ভেতরে দেয়। ভেতরে থাকে। এগুলো
করার নেই, সমস্ত সুযোগ সুবিধা দেখতে হবে। আবার এই বেরিয়ে গেলে আবার স্যানিটাইজ করতে হবে গোটাটা। ভিডিও কলিং করে দিতেন স্যার। হ্যাঁ, ভিডিও কলিং করে দিতেন। দেখ, ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য কি? ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য কি? উত্তর, ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চাই হলো, ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চাই হলো ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য। ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চাই হলো ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য। পরের প্রশ্ন, ভাষাবিজ্ঞান কোন পদ্ধতিতে আলোচিত হয়? ভাষাবিজ্ঞান কোন পদ্ধতিতে আলোচিত হয়? ভাষাবিজ্ঞান কোন পদ্ধতিতে আলোচিত হয়? উত্তর, আরোহমূলক পদ্ধতিতে। আরোহ, আর রয়কার হ, আরোহমূলক পদ্ধতিতে। হয়েছে। পরের প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞান, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে কবে করেছিলেন? তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে কবে করেছিলেন? উত্তর, স্যার উইলিয়াম জোন্স। স্যার উইলিয়াম জোন্স 1786 খ্রিস্টাব্দে। স্যার উইলিয়াম জোন্স 1786 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ কি? তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ কি? তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ কি? উত্তর, সমগোত্রজ, সমগোত্রজ, দয়কার দয়রফলা বর্গীয় জ, সমগোত্রজ ভাষাগুলির মধ্যে, সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করা, তুলনা করা এবং তাদের উৎস ভাষাকে, এবং তাদের উৎস ভাষাকে বা মূল ভাষাকে পুনর্নির্মাণ করা, উৎস ভাষাকে বা মূল ভাষাকে পুনর্নির্মাণ করা। পরের প্রশ্ন, ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের কাজ কি? ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের কাজ কি? উত্তর লেখ, সময়ের সঙ্গে সঙ্গে, সময়ের সঙ্গে সঙ্গে ভাষার যে বিবর্তন হয়, ভাষার যে বিবর্তন হয় এবং সেই বিবর্তনের ফলে, সেই বিবর্তনের ফলে ভাষার সংগঠনে
ভাষার সংগঠনে যে পরিবর্তন দেখা যায়, তার নির্দেশ করাই ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের কাজ। পরের বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের কাজ কি? বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের কাজ কি? উত্তর সমকালীন প্রচলিত ভাষার গঠন রীতির বিচার বিশ্লেষণ। পরে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের কয়টি ধারা কি কি? কয়টি বিষয় করে দাও। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের কয়টি বিষয় এবং কি কি? বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের কয়টি বিষয় এবং কি কি? উত্তর 4টি বিষয়। ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দার্থতত্ত্ব। কালীবর্ষ বয়দয়াকার থয়রেব। পরের প্রশ্ন, সমাজ ভাষাবিজ্ঞান কাকে বলে? সমাজ ভাষাবিজ্ঞান কাকে বলে? উত্তর ভাষা কিভাবে সমাজে কাজ করে, এবং সমাজ কিভাবে ভাষার উপর প্রভাব বিস্তার করে। ভাষাবিজ্ঞানের যে শাখাটি এই নিয়ে চর্চা করে তাকেই সমাজ ভাষাবিজ্ঞান বলে। পরের প্রশ্ন, সমাজ ভাষাবিজ্ঞানের কয়টি ভাগ ও কি কি? উত্তর 3টি ভাগ। বর্ণনাত্মক, বর্ণনাত্মক সমাজ ভাষাবিজ্ঞান।
পরিবর্তমান, পরিবর্তমান পরস্যই বতয়ের পরিবর্তমান সমাজ ভাষাবিজ্ঞান। প্রয়োগমূলক, প্রয়োগমূলক সমাজ ভাষাবিজ্ঞান, প্রয়োগমূলক সমাজ ভাষাবিজ্ঞান। লাস্ট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, সমাজ ভাষাবিজ্ঞান অনুযায়ী রেজিস্ট্রার কাকে বলে? সমাজ ভাষাবিজ্ঞান অনুযায়ী রেজিস্ট্রার কাকে বলে? রেজিস্ট্রার, রয়েকার জয় অশ্বই দুর্গেশ্বটয়াকার র, রেজিস্ট্রার কাকে বলে? সমাজ ভাষাবিজ্ঞান অনুযায়ী রেজিস্ট্রার কাকে বলে? উত্তর লাগিয়ে দে। উপলক্ষ অনুযায়ী, উপলক্ষ অনুযায়ী ভাষার বা উপভাষার, ভাষার বা উপভাষার যে বদল হয়, যে বদল হয় তাকেই উপলক্ষ অনুযায়ী ভাষার বা উপভাষার যে বদল হয় তাকেই সমাজ ভাষাবিজ্ঞানীরা, সমাজ ভাষাবিজ্ঞানীরা রেজিস্ট্রার বলেন। সমাজ ভাষাবিজ্ঞানীরা রেজিস্ট্রার বলেন। ঠিক আছে, তাহলে আমাদের দুটো দিকই শুরু হলো। পরের দিন থেকে তোরা একটু দেরি করে আসবি, এই 11টা 10 নাগাদ ঢুকবি। আরেকটা কথা ভালো করে বুঝে নে, সঙ্গে সঙ্গেই আমার এই সামনেটায় চলে আসবি না, ভালো করে বোঝ। একটু দূর থেকে দেখবি যে কতজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আসে কিনা, ঠিক আছে? কারণ একসাথেই যে 10-12 জন যদি দাঁড়িয়ে থাকি তাহলে লোকের চোখে পড়লে একটু অন্যরকম বললেও বলতে পারে, ঠিক আছে? অতএব একটু দূরে দূরে দাঁড়ালে কি হবে, একটু দূর থেকে দেখলি যে কে কে এসছে, কতজন এসছে, হ্যাঁ। তারপরে এলে আমি তো এমনিতেও ডেকে নিই, ঠিক আছে? আমি ডেকে নেব, কোনো অসুবিধে নেই। সুতরাং একটু দূরে দূরে দাঁড়িয়ে দেখে নিয়ে তারপরে আসি, হয়ে গেল? এটা এক পড়া করে আসতে হবে এবার। আর ব্যাচ দেখছি একটা ব্যাচ মনে হয় কমে যাবে, সময়টা পরের দিনই বলে দেবো, বাড়িয়ে দেওয়ার ব্যাপারটা পরের দিন বলে দিয়ে বাড়িয়ে দেবো। আগে আগে ব্যাচটা ঠিক করে নিই, কারণ অনেকে আসেনি, সেই সেই জায়গাগুলো সেট আপ করে করে নিয়ে যাই, কারণ ফাঁকা পড়ে আছে জায়গা। অতএব সেই সেই জায়গাগুলো সেট আপ করে নিই। যেমন এই ব্যাচেও বোধ হয় কতজন আসেনি এই ব্যাচে? সবার এ হয়েছে প্রেজেন্ট? এই ব্যাচেও কতজন আসেনি তো দেখে নিই। লাস্ট কে এলো? শঙ্খসূত্র পাল, পাল এসছে তো, সুদীপ্ত কুমার বেড়া। আর কে এসছে? আনন্দ সাহু। আর কেউ এসছে? হ্যাঁ, সৌরজিৎ দাস। হ্যাঁ, কি নাম? সুরজিৎ, ওটা সৌরজিৎ হয়ে আছে। সুরজিৎ দাস। তার মানে এই ব্যাচেও 1 2 দুজন আসেন এই ব্যাচে, 18 জন এসছে। 1 2 3 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18 জন বসে আছে, তাও অনেক ছাড়া ছাড়াই বসে আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এই গাছে 2 জন ঢুকতে পারবে। ওই গাছে আছে কত? ও গাছে তো 2 জনই আছে। আমার 4 জন স্টে হয়ে আছে, 4-5 জন আমার স্টে হয়ে আছে, ঢুকাই না। পরে ফোন করেছে, ঢুকাই না। এইগুলোকে তুলে তুলে ওদিকে দিতে পারি, এর বেশি তুলে দিতে পারি। আমার আগের ব্যাচটা করলে ভালো হয়। এই ব্যাচে এই টাইমটা পড়া আছে আগের মানে 9:30টার ব্যাচে যদি আমার টাইমটা 9টার ব্যাচে আসবে।
সাড়ে নটার ব্যাচে এসো। চলে এসো সাড়ে নটার ব্যাচে। ঠিক আছে, দাঁড়াও, বৃষ্টি পড়ছে তো, সবার তো ছাতা পাতা নেই, যাবে কি করে তাহলে? হ্যাঁ, ধন্যবাদ। ঠিক আছে স্যার, ওপার থেকে লোকজন আসছে। সিম্পা এসছিল তো আগে ব্যাচ, রাহুল এসছিল আগে ব্যাচ। ঠিক আছে,